আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালোই আছি। প্রথমত আমরা যে আমাদের উদ্দেশ্য বা মিশন নিয়ে আমরা এই ক্লাসগুলো শুরু করেছিলাম, ইতোমধ্যে তার 5 থেকে 6টি আমরা পরিচ্ছেদ শেষ করেছি। আজকে আমরা এই বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ সপ্তম নিয়ে আলোচনা করব। সপ্তম পরিচ্ছেদের নাম হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি মূলত যেসব ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে মুখের কোথাও না কোথাও বাধা পেয়ে থাকে সেগুলোকে সাধারণত ব্যঞ্জনধ্বনি বলা হয়। এই ব্যঞ্জনধ্বনির আবার কিছু স্থান অনুযায়ী প্রকারভেদ আছে, রীতি অনুযায়ী প্রকারভেদ আছে। তো আজকে আমরা আলোচনা করবো এইসব বিষয় নিয়ে। প্রথমত উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ বলতে পারি। আছে প্রথমে কণ্ঠধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, জিহ্বা ধ্বনি, জিহ্বামূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, এরপরে আছে নাসিক্য ধ্বনি, এগুলো ওষ্ঠধ্বনি আছে। তো আমাদের এগুলো হচ্ছে সংজ্ঞা আকারে মনে রাখা কঠিন, তবে আমাদের এইভাবে মনে রাখতে হবে। প্রথমত যেমন আমাদের যে বর্গীয় ক থেকে ম পর্যন্ত এগুলোকে বর্গীয় বর্ণ বলে। তো ক থেকে পর্যন্ত প্রথম যে সারিটা আছে 5টা বর্ণ, এগুলোকে মূলত আমরা কণ্ঠধ্বনি হিসেবে চিহ্নিত করে থাকি। এরপরে দেখি চ থেকে পর্যন্ত এগুলোকে তালব্য ব্যঞ্জন বলা হয়। তারপরে আছে ট থেকে মূর্ধন্য পর্যন্ত এগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলা হয়। এরপর আছে আহ, প থেকে ফ পর্যন্ত এগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলা হয়। তারপর ত থেকে দন্ত্যন্ন পর্যন্ত এগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলা হয়। তো যাই হোক, আমাদের হচ্ছে এর বাইরে আবার আরেকটা বিষয় পরীক্ষা আছে, যেমন কণ্ঠনালীয় ব্যঞ্জন, যেটা তো আমাদের বইয়ে দেওয়া আছে। একটা মাত্র বর্ণ দেওয়া আছে হ, কণ্ঠনালীয় ব্যঞ্জন, এটা মাথায় রাখতে হবে যে কণ্ঠনালীয় ব্যঞ্জন হ। এরপরে আছে দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জন আছে দন্ত ন, বয়বিন্দু র, ল, দন্ত স, এই 4টা বর্ণ আছে। দন্ত ন, বয়বিন্দু র, ল, দন্ত স। এরপরে আমরা যদি আলোচনা করতে চাই, তো এখান থেকে এইভাবে আসে যে নিচের কোনগুলো কণ্ঠমূলীয় ব্যঞ্জন, নিচের কোনগুলো নাসিক্য ব্যঞ্জন, তো এইভাবে এগুলো দেখলে হয়ে যাবে। এরপরে দেখা যায় উচ্চারণের রীতি অনুযায়ী বিভাজন। উচ্চারণের রীতির মধ্যে উষ্ম ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন, এগুলো সাধারণত দেয়া আছে। প্রথমত দেখা যায় স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন বইয়ে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে 20টি। তো প্রথমত দেখা যাক, আমরা যে ক থেকে ম পর্যন্ত বর্গীয়গুলো পড়লাম, তো এখানে প্রত্যেকটা সারিতে যে 5টা করেছিল, 5টার মধ্যে শেষের সারিটা করে, যেমন উ, ই, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এই 5টা বাদ দিয়ে বাকি যে 4টা করে থাকে এগুলোকে সাধারণত স্পৃষ্ট ব্যঞ্জন হিসেবে এখানে বলা আছে। এরপরে দেখা যাচ্ছে নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন সাধারণত যেগুলো আমাদের নাকের সাহায্যে উচ্চারিত হয়, নাক মানে ফুসফুস থেকে যে বায়ু আসে এটা মূলত এসে মুখে বাধা পেয়ে নাক এবং মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটা হচ্ছে নাসিক্য বা ন্যাসাল সাউন্ড বলা হয়। তো এক্ষেত্রে দেখি নাসিক্য ব্যঞ্জন হিসেবে দন্তন্য, নিয়, ম, মূর্ধন্য ণ, এগুলো আছে। এরপরে আছে উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন বা শীষ ধ্বনি নামেও পরিচিত। তো এখানে তালব্য স, মূর্ধন্য স, 3টা যে স আছে, দন্ত স, তারপর হয়, এই 4টাকে উষ্ম ব্যঞ্জন বা শীষ ধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়। তারপর আছে আমাদের পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জনে একটাই আছে ল। তো সংজ্ঞা আকারে মনে করতে চাইলে এটা বড় একটা দুরূহ বা কষ্টকর বিষয় হয়ে যাবে। এর চেয়ে আমাদের আমার মনে হয় যে তোমরা চাইলে এটা শুধু হচ্ছে যে পার্শ্বিক ব্যঞ্জন ল, এটাই মনে রাখতে পারো। তবে যদি সংজ্ঞা জানতে চাই, এই ক্ষেত্রে মানে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ফুসফুস থেকে আগত বাতাস ফুসফুস থেকে আগত বাতাস মূলত জিহ্বার এখানে বাধা পায়, তো জিহ্বা হচ্ছে দন্তমূলকে আঘাত করে এবং জিহ্বার দুপাশ দিয়ে বায়ু তখন বেরিয়ে যায়। এটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জনের বৈশিষ্ট্য বা সংজ্ঞা হিসেবে বলতে পারি। তো এরপরে আরো আমরা যদি বিষয় বলতে যাই, পরীক্ষায় এটা থেকে কি ব্যাপারে, যেমন হচ্ছে যদি বলে নিচের কোনটিতে পার্শ্বিক ব্যঞ্জন, নিচের কোন শব্দটি পার্শ্বিক ব্যঞ্জন দ্বারা গঠিত, এক্ষেত্রে ল দিয়ে যেটাই থাকবে সেটাই আমাদের উত্তর হবে। তারপরে আছে কম্পিত ব্যঞ্জন। কম্পিত ব্যঞ্জন একটা আছে বয়বিন্দুর র। আমরা যেমন উচ্চারণ করার ক্ষেত্রে জিহ্বা কিন্তু একাধিকবার দন্তমূলকে আঘাত করে, বয়বিন্দুর র। যেমন হচ্ছে যদি বলি নিচের কোনটি কম্পিত ব্যঞ্জন দ্বারা গঠিত শব্দ, বয়বিন্দু র যেখানে থাকবে সেটাই। তারপর তাড়িত ব্যঞ্জন আছে 2টি, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এই দুইটা মনে রাখবে। তো এরপরে আমাদের আরো কিছু আছে, যেমন হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ। আমরা কিন্তু সবাই প্রায় বেশিরভাগই এগুলোর মধ্যে ভুল করে থাকি, যে কম্পিত ব্যঞ্জন কোন, ঘোষ ব্যঞ্জন কোনটা, অঘোষ ব্যঞ্জন কোনটা, অল্প প্রাণ কোনটা, মহাপ্রাণ কোনটা। তো আমরা প্রত্যেকেই জানি, যেমন একটু আগে যে বর্গের কথা বললাম, যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্গ আছে, এর মধ্যে আমাদের এটা মনে রাখতে হবে যে যেমন ক থেকে পর্যন্ত, এই ক থেকে এর মধ্যে যে প্রথম যে দুইটা, যেমন ক খ,
এই দুইটাকে আমরা অঘোষ বলবো। পরে যে গ ঘ আছে এই দুইটাকে আমরা ঘোষ ব্যঞ্জন বলবো। তারপরে যেমন হচ্ছে চ থেকে নিয় পর্যন্ত যদি বলি তাহলে চ সাইডে দুইটা ঘোষ, তারপরে বর্গীয় ঝ হবে এই দুইটা ঘোষ। তাহলে অঘোষ প্রথম দুইটা হবে বর্গের প্রথম দুইটা অঘোষ, তারপরে দুইটা ঘোষ, তারপরে যেটা ওটা আমরা নাসিক্য হিসেবে বলতে পারি। এরপরে অল্প প্রাণ মহাপ্রাণ কেমনে হবে? অল্প প্রাণ মহাপ্রাণ চেনা সহজ হচ্ছে প্রথমটা এবং তৃতীয়টা বেজোরগুলো অল্প প্রাণ, জোরগুলো হচ্ছে মহাপ্রাণ। যেমন আমরা যদি অল্প প্রাণ বলতে, যেমন ক গ এই দুটো অল্প প্রাণ, কারণ বেজোর। যেমন 1 নম্বর হচ্ছে ক, খ হচ্ছে 2 নম্বর, গ 3 নম্বর। তো যাই হোক, জোর হবে মহাপ্রাণ আর বেজোরগুলো হবে অল্প প্রাণ। তাহলে 1 3 2 4 এটা মনে রাখতে পারো। তাহলে যেমন ক গ চ ঝ এগুলো হচ্ছে অল্প প্রাণ, আর মহাপ্রাণ খ ঘ, তারপরে বর্গীয় জ, বর্গীয় জ মানে চ আর বর্গীয় জ হবে হচ্ছে অল্প প্রাণ, আর ছ আর হচ্ছে ঝ হবে এটা কি মহাপ্রাণ। তো এইভাবে আমরা এখন আমাদের সেই সাজেশন অনুযায়ী আলোচনা করি। তো চলুন সাজেশনটা আমরা দেখে নিই এখন। প্রথমে আমরা অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে এগুলো দেখে নেই। বাক প্রসঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হচ্ছে ব্যঞ্জনের উচ্চারণ স্থান। অর্থাৎ আমরা ব্যঞ্জনধ্বনি উচ্চারণের ক্ষেত্রে যে জায়গাটা মূলত বাধা পাই সেই বাধাটাকে আমরা উচ্চারণের স্থান বলি। এরপরে দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রসঙ্গ হচ্ছে জিভের ডগা, কারণ দন্তটা যেটাই আমরা উচ্চারণ করি দেখা যাবে জিভের সামনের অংশ বা জিভের যে ডগা সেটাই। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্তমূলীয় ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে শশা শব্দটিতে, যেমন তালব্য ব্যঞ্জন চ থেকে নিয় পর্যন্ত, এর সাথে তালব্য স আছে, দন্ত স আছে। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি ল, তাড়িত ব্যঞ্জন সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু পার্শ্বিক ব্যঞ্জন, তারপর তাড়িত ব্যঞ্জন ডয় বিন্দু র ঢয় বিন্দু র। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ হচ্ছে ব ভ, কারণ আমি বলেছিলাম যে যেমন এই সারিটা লিখলে প ফ ব প ফ ব ভ ম, আমি বলেছিলাম প্রথম দুইটা হয় অঘোষ, পরের দুইটা ঘোষ এবং তারপরটা নাসিক্য পড়ে যায়। তো আমাদের উচ্চারণে দেখা এই জায়গায় ঘোষ এই দুইটা হয়ে যায়। তারপরে বলছে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কি অল্প প্রাণ বলে? কম্পিত ব্যঞ্জনের উপস্থিত চানাচুর, আমি বলেছিলাম যে বয়বিন্দুর যেটাই থাকবে সেটাই হচ্ছে কম্পিত ব্যঞ্জন। উচ্চারণ স্থানে যদি স তালব্য স কেমন, এটা তো তালব্য ব্যঞ্জন। তো আমরা দেখি আসলে এই অনুশীলনীর বাইরে পরীক্ষায় কমন উপযোগী আসার মতো আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ওষ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাক প্রসঙ্গ হচ্ছে নিচের ঠোঁট, অর্থাৎ ঠোঁট মানে যেটা আমরা ওষ্ঠ মানে ঠোঁটের সাহায্যে উচ্চারিত, যেমন প ফ ব ভ ম। উচ্চারণ স্থানে যদি ক কোন ধরনের, এটা তো ভ কোন ধরনের, এটা ওষ্ঠ ব্যঞ্জন। জিভের ডগা উপরের পাটির দাঁতের লেগে কোন ব্যঞ্জন? এটা দন্ত ব্যঞ্জন। নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন? ত থ দ ধ এগুলো দন্ত ব্যঞ্জন। জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে কোন ব্যঞ্জন? এটা তো দন্তমূলীয় ব্যঞ্জন। নিচের কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জন? ন র ল দন্ত স বলছিলাম। এটা আমরা আসলে মনে রাখতে পারি আসলে যে কি একটা শব্দ নির অলস, নিরলস, যেমন ন র ল দন্ত স, নিরলস। উচ্চারণ স্থান অনুযায়ী ড ঢ ডয় বিন্দু র ঢয় বিন্দু র এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপদে বাধা সৃষ্টি হলে কোন ব্যঞ্জনের উচ্চারণ? তালব্য ব্যঞ্জন। নিচের কোন শব্দ হচ্ছে তালব্য ব্যঞ্জন? যেখানে যে চ থেকে চ ছ বর্গীয় জ ঝ তারপর তালব্য স দন্ত স এগুলো থেকে সেটা হচ্ছে তালব্য ব্যঞ্জন। নিচের পেছনে জিভের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপদে বাধা সৃষ্টি করে কি ধ্বনি উৎপন্ন হয়? কণ্ঠধ্বনি। ক খ গ ঘ এগুলো তো কণ্ঠধ্বনি। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উচ্চারণের মুখ্য বাক্য হচ্ছে হ। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন? এটা একটি ইম্পর্টেন্ট কিন্তু হ। আমরা কিন্তু কণ্ঠ দেখেই আবার ক খ দেখাইতে পারি যে কণ্ঠনালীয় বলে হ। দুটি বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জনকে 5 ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলছিলাম যে আমরা যে বর্গীয় ধ্বনি 5টা, যেমন ক থেকে ম পর্যন্ত 5টা যে বর্গ আছে, তো ঠিক এইভাবে ওখানে শুধু শেষে যে নাসিক্য ব্যঞ্জনটা করেছে ওইটা বাদ দিয়ে, যেমন ক খ গ ঘ ছ ছ বর্গীয় জ ঝ এই পর্যন্ত এই 4টা করে নিতে হয়। তারপরে নিয় মূর্ধন্য ন দন্তন্য ম এগুলো কিন্তু নাসিক্য ব্যঞ্জন। প্র্যাকটিক্যালি আমরা দেখি উচ্চারণ করতে, নাক যদি বন্ধ করে উচ্চারণ করি সেই ক্ষেত্রে আমাদের একটু বাধা পায়, সুতরাং এগুলো নাসিক্য ব্যঞ্জন। হ্যাঁ, কোন ব্যঞ্জনধ্বনি গুচ্ছ উষ্ম ব্যঞ্জন? এই 3টা স তল্প স দন্ত স হ। কোনটি পার্শ্বিক ব্যঞ্জন? ল, এটা তো একটু আগে বললাম। জীব একাধিকবার ও দ্রুত দন্তমূলকে আঘাত করে বয়বিন্দুর র, আমরা নিজে উচ্চারণ করি বয়বিন্দুর র, তাহলে দেখা যায় দাঁত একাধিকবার দন্তমূলকে আঘাত। কোনগুলো তারণ জাতে ডয়বিন্দু র ঢয়বিন্দু র? এটা কিন্তু আসে পরীক্ষায় বেশি। কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনি 2 প্রকার, ঘোষ ব্যঞ্জন আর অঘোষ।
ষড়যন্ত্রে ধ্বনিদ্বার বায়ুর কম্পন বেশি হলে সেটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? গ, ঘ, দ, ধ। আমি আগে বলছিলাম যে প্রত্যেকটা সারির যে থাকে প্রথম দুইটা অঘোষ তারপরে দুইটা ঘোষ। মনে থাকবে তো এইরকম এখানে যে গ, ঘ আছে আর ত, থ দিকে দ, ধ, দ, ধ আছে। তাহলে দ, ধ, এই ধ হচ্ছে আমাদের কি? আমাদের হবে হচ্ছে সরি, তো এটা হবে আমাদের কি? অঘোষ ব্যঞ্জন। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? কোনগুলো হচ্ছে অঘোষ? তো অঘোষের ক্ষেত্রে এরকম দ্বিতীয়টা হবে হচ্ছে কি? ঘোষ। মানে দ্বিতীয় সারি প্রথম দুইটা হচ্ছে অঘোষ, দ্বিতীয় মানে পরের দুইটা হবে ঘোষ। তো এই ক্ষেত্রে ক, খ এটা হচ্ছে অঘোষ, তারপর ত, থ এটাও অঘোষ। এরকম এখানে এটা দিছে যে খ দিছে, চ, ছ এটাও তো ছ অঘোষ। ধ্বনি উচ্চারণে বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি দুই প্রকার: অল্পপ্রাণ আর মহাপ্রাণ। যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলো অল্পপ্রাণ। নিচের কোনগুলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি? গ, ঘ। আমি আগে বলেছিলাম যে প্রথমটা এবং তৃতীয়টা এটা হচ্ছে আমাদের অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থটা হবে মহাপ্রাণ। মানে জোরগুলো হবে আমাদের কি? মহাপ্রাণ, আর বেজোরগুলো অল্পপ্রাণ। নিচের কোনগুলো অল্পপ্রাণ? গ, ঘ, ক, গ। যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত সেগুলো মহাপ্রাণ। নিচের কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ? খ আর ধ। হ ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণীর? মহাপ্রাণ, অঘোষ। এটা মনে রাখতে হবে বেশি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থেকে মহাপ্রাণ? ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বর্ণ বলে? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়। তারপর স্পৃষ্ট বর্ণ। কোনগুলো স্পর্শ ধ্বনি? ক থেকে ম পর্যন্ত 25টি। ক, খ, গ, ঘ, ঙ এগুলো হচ্ছে জিহ্বামূলীয় ব্যঞ্জন বা কণ্ঠমূলীয় ব্যঞ্জন। জিহ্বামূল বা কণ্ঠনালীয় ব্যঞ্জন। ক, ব, ক বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বামূল। নিচের কোনগুলো কণ্ঠধ্বনি? ক থেকে ম পর্যন্ত। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূল্য? ট বর্গ। ট, ঠ। দেখবে যে আমার জিহ্বার যে পিছনের অংশের দিকে যায়, পিছনের দিকে যায়। উচ্চারণ অনুসারে ট বর্গীয় ধ্বনি সমূহের নাম হচ্ছে মূর্ধন্য ধ্বনি। কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়? ত বর্ণ। প বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ স্থানের নাম কি? ওষ্ঠ। মানে প, ফ, ব, ভ, ম এগুলো আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা পরিচ্ছেদ এটা আমরা যেহেতু অষ্টমটা আলোচনা করছি, তাহলে আগামী সরি নবম অষ্টম করছি, হ্যাঁ নবম, তাহলে নবম পরিচ্ছেদ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ, সাথেই থাকো সবাই।